হৃৎপিণ্ডের স্পন্দন বাড়ে এলোমেলো গতিতে। চোখ কপালে উঠে গেল তার। একসঙ্গে এতগুলো উপসর্গের মূল কারণ হচ্ছে তার প্রিয় পুরুষ। মুহূর্তের মধ্যেই তার শূন্যতায় পূর্ণ হৃদয়ে দক্ষিণা বাতাস দোলা দিয়ে যায়। এত ভিড়ের মাঝে চিরচেনা ও প্রিয় মুখ দেখে সামিয়া যেন স্থান কাল এমনকি নিজেকেই ভুলে গেল। তার সামনে রেহান শেখ দাঁড়িয়ে। সামিয়া যেন 420 ভোল্টের বৈদ্যুতিক শক খেল। দৃষ্টি সামিয়াতে নিবদ্ধ। সামিয়া থমকে দাঁড়ালো ভিড়ের মধ্যে। রেহান এগিয়ে এলো ত্রস্ত পায়ে। ভিড়ের মধ্যে অতি যত্নে সামিয়ার হাত ধরে এগিয়ে চলল। এসে থামলো বটতলায়। এখানে তেমন ভিড় নেই। সামিয়া হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রেহান মুখ খুলল। রোদে অপেক্ষা করতে করতে ফর্সা যুবকটির মুখ ঘেমে লাল হয়ে এসেছে। তবে নিজের কথা না ভেবে পকেট থেকে টিস্যু বের করলো, এগিয়ে দিল সামিয়ার পানে। সামিয়া মন্ত্রমুগ্ধ হয়ে রেহানের পানে চেয়ে থাকে। রেহান এবার হা হুতাশ করে বলে উঠল, এই এক জীবনে একমাত্র তোর জন্য অপেক্ষা করতে করতে এই কাঠ ফাটা মাথা ফাটা রোদে পুরো আমি ছাড়খার, একদম শুটকি মাছ হয়ে গেলাম। সামিয়া ঠোঁট চেপে হাসে। রেহান আবার হা হুতাশ করে বলে ওঠে, এই মাথা ফাটা রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে জীবনটা আমার তেজপাতা, বাঁশপাতা, নেতানো ধনে পাতা, হামানদিস্তায় ছেঁচা আদা রসুনের মতো হয়ে গেছে। সামিয়ার হেসে গড়াগড়ি খেতে ইচ্ছে করে। সামিয়া এবার বলল, আমি কি আসতে বলেছি কাউকে? রেহান তেলে বেগুনিয়ে চেতে উঠল যেন। তুই আসতে বললেই যেন আসতে হবে। আমার ইচ্ছা, আমি এসেছি, চল এবার। সামিয়া অবাক হয়ে জিজ্ঞেস করল। কোথায় যাবো রেহান ভাই? রেহান সরু চোখে চেয়ে জিজ্ঞেস করে। আমাকে বিশ্বাস নেই তোর? সামিয়া মায়া ভরা চোখে তাকায়। সে তো এই এক পুরুষকে চোখ বন্ধ করে বিশ্বাস করে। রেহান এগিয়ে গেল। সামিয়াও রেহানের পিছু পিছু এগোলো। রেহান গিয়ে থামলো বকুল গাছতলায়। গিয়েই বসে পড়ল। সামিয়া দাঁড়িয়ে রয়েছে। রেহান রাগী চোখে তাকিয়ে বলে, আপনাকে কি বসতে কার্ড ছাপিয়ে দাওয়াত দিতে হবে? সামিয়া থতমত খেয়ে বসে পড়ল। এবার রেহান কোমল স্বরে বলল, তোর মন খারাপ? সামিয়া মাথা নাড়িয়ে না জানালো। রেহান বলে, মন তো খারাপ। সামিয়া অবাক চোখে চেয়ে জিজ্ঞেস করে, আপনি কি করে জানেন? রেহান হাসলো। হেসে বলে উঠল, আমার মন তো তোর কাছে, তোর মনের খবর আমি জানবো না? সামিয়া নেত্রপল্লব ঝাপটায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। রেহান বলে, দেখ, তোর প্রাণপ্রিয় বান্ধবীকে তো আমি এনে দিতে পারছি না, তবে তোর মন ভালো করার একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমি করতে পারি। সামিয়া জিজ্ঞেস করে, কি প্রচেষ্টা? রেহান কিছুক্ষণ থেমে সামিয়ার চোখে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে চট করে বলে ফেলল, ভালোবাসি। সামিয়ার ঠোঁটের হাসি প্রসারিত হয়। রেহান প্রশ্ন করে, মন ভালো হয়েছে? সামিয়া হাসে। রেহান মুগ্ধ নয়নে প্রিয়তমার পানে চেয়ে সেই হাসি দেখে। সামিয়া এবার উঠে দাঁড়ালো। ঘড়ির দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে জানালো, রেহান ভাই, আমাকে বাড়িতে যেতে হবে। রেহান ভাব দেখিয়ে বলল, তো যা, আমি কি তোর পা ধরে বসে আছি? সামিয়া ছোট ছোট চোখ করে তাকিয়ে মেয়েকে রাগ দেখিয়ে দাঁড়িয়ে রইল। রেহান আবার বলে, ভালোবাসি তো। বলে সামিয়ার দিকে চকলেট এগিয়ে দিল। সামিয়ার চোখে মুখে না চাইতো, আবার হাসি ফুটে ওঠে। পেছনে ঘুরে সোজা বাড়ির দিকে পা বাড়ায়। ভাবে, ইস, লোকটা দেখছি ভালোবাসে বলতে বলতে আমাকে মেরেই ফেলবে। খেয়া অপেক্ষা করছে কখন প্রণয় আসবে আর তখন দুপুরে একসঙ্গে খাবে। খেয়া না খেয়ে বসে আছে। ভাবলো এবার সে নিজেই প্রণয়কে কল করবে। ফোন হাতে নিয়ে প্রণয়ের নাম্বার ডায়াল করলো। ফোন রিং হওয়ার সঙ্গে সঙ্গে প্রণয় কল রিসিভ করলো। খেয়ার বুকে হাতুড়ি পেটা হচ্ছে যেন। গলা ভিজিয়ে তার মিষ্টি কণ্ঠে সালাম জানিয়ে বলে উঠল, হ্যালো হ্যালো প্রণয় ভাই। অপর প্রান্ত হতে প্রণয় নিরেট গলার আওয়াজ। বল। খেয়া জিজ্ঞেস করে উঠল, আপনি কখন ফিরবেন? প্রণয় জিজ্ঞেস করে। খেয়েছিস দুপুরে? খেয়া মিনমিন করে বলে ওঠে। জি না। প্রণয় শীতল স্বর। খাসনি কেন? আপনি এলে খাবো। প্রণয় স্মিত হাসলো। প্রণয় বলে, আমার ফিরতে দেরি হবে, তুই এক্ষুনি কেনে ফার্স্ট। খেয়া আবার জিজ্ঞেস করে। কখন ফিরবেন? প্রণয় আবার জিজ্ঞেস করে। কিছু লাগবে তোর? খেয়া বলে। হুম। এবার প্রণয় গাঢ় স্বরে বলে ওঠে, আমাকে লাগবে।
প্রণয়ের এহেন কথা শুনে খেয়ার বিষম লেগে গেল। চক্ষু চড়ক গাছ, জলদি ফোন কেটে দিল। অপর প্রান্তে প্রণয় মৃদু হাসল। খেয়া স্তব্ধ বিমূঢ় হয়ে বসে রইল। খেয়া দুপুরে এখনো খায়নি। প্রণয়ের পথ চেয়ে বসেই রয়েছে। কলিম চাচা আর ফুলি বারবার বলেও খেয়া এখনো খায়নি। প্রণয় পুরুষের অপেক্ষায় চাতক পাখির ন্যায় পথ চেয়ে অপেক্ষারত সে। সন্ধ্যা হয়ে এসেছে, নিচে গাড়ির আওয়াজ পাওয়া গেল। খেয়া দৌড়ে ছুটে গেল বারান্দায়। হ্যাঁ, তার কাঙ্ক্ষিত পুরুষ এসেছে। খেয়া দৌড়ে ছুটে নামে সিঁড়ি বেয়ে। প্রণয় প্রবেশ করল সদর দরজা দিয়ে। প্রণয় থেমে গেছে একদম। আজ ভীষণ ভ্যাবসা গরম পড়েছে। ঘেমে ভিজে শার্টখানা তার প্রশস্ত চওড়া বুকে লেপ্টে রয়েছে। হাতে বেশ কতগুলো শপিং ব্যাগ। বোঝা গেল শপিং মলে গিয়েছিল। খেয়া ছুটে গিয়ে টেবিলে গ্লাস ভরে ঠান্ডা পানি নিয়ে এলো। গ্লাস এগিয়ে দিল প্রণয়ের পানে। প্রণয় খেয়ার মুখপানে শীতল দৃষ্টিতে চাইল। ঠান্ডা পানি ছাড়াই খেয়ার মায়াভরা মুখখানি দেখে প্রণয়ের হৃদয় শীতল হলো। প্রণয় পানি পান করল। খেয়ার হাতে কতগুলো শপিং ব্যাগ দিয়ে বলল, এখানে তোর ফুলির আর কলিম চাচি শপিং আছে। বলেই প্রণয় উপরে ফ্রেশ হতে চলে গেল। প্রণয় চলে যেতেই খেয়া ফুলিকে ডাকলো। ফুলি এদিকে আয়। ফুলি এগিয়ে এলো। খেয়া শপিং ব্যাগ থেকে সবকিছু বের করলো। একটা ব্যাগে ছোট্ট ফুলির কয়েকটা সুন্দর ফ্রক জামা রয়েছে, যা ফুলি পরতে ভালোবাসে। সুন্দর জামা দেখে ফুলি খিলখিল করে হাসে। খেয়াও ফুলির হাসি দেখে হাসে। এবার খেয়া কলিম চাচাকে ডেকে তার শপিং ব্যাগ এগিয়ে দিল। কলিম চাচা ইতস্তত বোধ করে বললেন। খেয়া হেসে বলে, তাতে কি হয়েছে চাচা? নতুন নতুন জামা কাপড় পরলে মন ভালো থাকে। কলিম চাচা চলে গেলেন রান্নাঘরে। আজ থেকে রান্নার নতুন লোক এসেছে। এতদিন যেহেতু এ বাড়িতে কেউ থাকতো না, তাই কলিম চাচা নিজেই রান্না করে বাপ বেটি খেতেন। কিন্তু এখন যেহেতু প্রণয় আর খেয়া বাড়িতে ফিরেছে, তাই রান্নার নতুন রাঁধুনি রাখা হয়েছে। খেয়া জিজ্ঞেস করে। ফুলি জামা পছন্দ হয়েছে? ফুলি হাসি মুখে জবাব দেয়। খুব। ফুলি এবার বলে, আপা, ভাইজান আপনার লাইগে কি আনছে সেইটা দেখেন। খেয়া ফুলি জামা দেখতে দেখতে ভুলেই গেছে যে প্রণয় তার জন্য শপিং করেছে। খেয়ার মনে পড়তেই তার জন্য আনা শপিংগুলো দেখতে লাগলো। ব্যাগ খুলতে বেশ কয়েকটা থ্রি পিস চুড়িদার দেখতে পেল। এবার সে সর্বশেষ ব্যাগ খুলে অবাক হয়ে গেল। প্রণয় তার জন্য শাড়ি এনেছে, তার প্রিয় খয়েরি, মেরুন আর কালো রঙের শাড়ি। খেয়া চমকে উঠেছে। এইসবগুলোই তার প্রিয় রং। খেয়াকে স্তম্ভিত হয়ে বসে থাকতে দেখে ফুলি খেয়াকে ডেকে ওঠে। খেয়া আপা। খেয়া ভাবনা থেকে বেরিয়ে এলো। খেয়া সবগুলো শাড়ি, থ্রি পিস, চুড়িদার বের করলো। সে আর ফুলি মিলে সব দেখলো। ফুলি অবাক হয়। আপা, ভাইজান কি সুন্দর শাড়ি আনছে আপনার লাইগে, আপনি কবে পরবেন? খেয়া থতমত খায়। সে নিজেও জানে না। সব দেখা হতেই প্রণয় নেমে এলো সিঁড়ি বেয়ে। গোসল সেরেছে। কলিম চাচা টেবিলে রাতের খাবার বেড়েছেন। প্রণয় গিয়ে টেবিলে বসলো। খেয়ার দিকে দৃষ্টিপাত করতেই খেয়া টেবিলের দিকে এগিয়ে এলো। খেয়া ফুলিকেও ডাকলো। ফুলি এগিয়ে আসতেই বলে উঠল, ভাইজান, আপা এখনো দুপুরের খাবার খায় নাই। প্রণয়ের দৃষ্টি বাস পাখির ন্যায় তীক্ষ্ণ হলো। সেই দৃষ্টিতে খেয়ার পানে চাইলেও তার অদল শক্ত হলো। খেয়া সেই দৃষ্টি দেখে মনে মনে ফুলিকে বলে, ইস কি করলি রে ফুলি? সিংহের খাঁচায় আমায় এগিয়ে দিয়ে দিলি। প্রণয় বাঁকা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো খেয়ার পানে। খেয়া নতজানু হয়ে প্রণয়ের থেকে দূরত্ব রেখে টেবিলে বসলো। প্রণয় গম্ভীর আদরে খাওয়া শেষ করলো। খাওয়া শেষ হতেই সে উপরে চলে গেল। খেয়া আর ফুলি খাওয়া শেষ করে ধীরে সুস্থে। খাওয়া শেষ হতেই ফুলি হাই তুললো। খেয়া বলল, ফুলি এখন ঘুমোতে যা, আবার কালকে গল্প হবে। ফুলি ঘুমোতে চলে গেল। খেয়া শপিং ব্যাগগুলো নিয়ে চঞ্চল পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে দরজা ফেরানো। ঘরে ঢুকতে অনুমতি চাইতেই তার মনে পড়ল সে প্রণয় ভাই তো এখন থেকে অনুমতি চাইতে বারণ করেছেন। তাই খেয়া ধীর পায়ে ঘরে ঢুকে দরজা খুলতেই দেখতে পেল ঘরের লাইট অফ। খেয়া ধীর পায়ে এগিয়ে ডেকে ওঠে, প্রণয় ভাই। প্রণয়ের কোনো সাড়া পাওয়া গেল না। পুরো ঘর জুড়ে কেবল নিকষ কালো আধারের বিচরণ। চারপাশে গুমোট পরিবেশ, আকাশ মেঘলা ভীষণ। খেয়া ভীত পায়ে আবার এগিয়ে ডেকে ওঠে, প্রণয় ভাই।
হঠাৎ একটা হাত খেয়াকে হ্যাঁচকা টানে দেয়ালের সাথে আটকে ধরল। খেয়ার হৃৎপিণ্ড ছ্যাদ করে ওঠে, ভয়ে পেয়েছে ভীষণ। আধারের মাঝে সেই পুরুষালী হাত তার হাত দুটোকে দেয়ালে চেপে ধরল। খেয়া আধারের মাঝে নিজের সামনে সুঠাম দেখি বলিষ্ঠবান পুরুষের অস্তিত্ব অনুভব করে। উক্ত পুরুষের পারফিউমের সৌরভে মস্তিষ্ক জানান দিল সে তার প্রণয় পুরুষ। খেয়া কাঁপা কাঁপা গলায় বলে, প্রণয় ভাই। প্রণয় মধ্যবর্তী দূরত্ব আরও কমিয়ে আনলো, আরও কাছাকাছি এসে খেয়ার দিকে ঝুঁকে দাঁড়ালো। খেয়ার মেরুদণ্ডে শির দাঁড়াবে শীতল হাওয়া ছুঁয়ে যায়। বুকের ভিতর হৃদয় মাঝে যেন কেউ হাতুড়ি পিটিয়ে রাজমিস্ত্রির কাজ করে খোদাই করছে। খেয়ার শ্বাস আটকে আসতে চায়, গলা শুকিয়ে সাহারা মরুভূমি হয়ে গেছে, হাঁসফাঁস করতে লাগলো। প্রণয় এবার আর কোনো মধ্যবর্তী দূরত্বই রাখলো না, একেবারে খেয়ার গা ঘেঁষে দাঁড়ালো। খেয়া ছটফট করে ওঠে। প্রণয় ভাই কোনোদিন তো ভুল করেও এত কাছে আসেননি, আজ কি হলো? প্রণয়ের তপ্ত নিঃশ্বাস খেয়ার চোখ মুখে ছুঁয়ে দিচ্ছে। খেয়া কখন যেন মৃগী রোগী আর হার্টের রোগী হয়ে পরলোক গমন করে। তার হাত পা কাঁপছে ক্রমাগত, যেন ভূমিকম্প হচ্ছে, জমে বরফ হয়ে গেছে একদম। প্রণয় নিরেট গলায় প্রশ্ন ছুড়ে দেয়, প্রণয় ভাই আমি তো খেয়া আধারের মাঝে শুভ্র গাংচিলের ডানায় ন্যায় তার নেত্রপল্লব ছাপটায় স্তম্ভ হয়ে দাঁড়িয়ে রয়। প্রণয় জীবনের প্রথম এত কাছাকাছি আশায় খেয়া যেন একেবারে জমে কঠিন বরফ হয়ে গেছে। মুখ দিয়ে কথা বের হতেই চাচ্ছে না, একেবারে তবলা হয়ে গেছে। প্রণয় এখনো মধ্যবর্তী কোনো দূরত্ব না রেখে খেয়ার গা ঘেঁষে দাঁড়িয়েই দেয়ালে তার হাত চেপে ধরে রেখেছে। খেয়া যেন কখন বেহুশ হয়ে পড়ে যায়, হাত পা অবশ অবশ লাগে তার, যেন দীর্ঘদিন না খেয়ে অপুষ্টির শিকার সে। নিস্তব্ধ আধার ঘরে প্রণয়ের প্রগাঢ় স্বর, দুপুরে খাসনি কেন? খেয়ে নিতে বলেছিলাম না? খেয়া স্তব্ধ, জিহ্বাটুকু নাড়িয়ে কথা বলার শক্তি পাচ্ছে না। প্রণয়ের তপ্ত নিঃশ্বাস তার চোখে মুখে গলা জুড়িয়ে বিস্তৃত। খেয়ার মনে হচ্ছে এই জীবনের মতো সে মনে হয় বোবা হয়ে গেল। খেয়ার অনবরত কাঁপাকাঁপি দেখে প্রণয় মধ্যবর্তী দূরত্ব বাড়ালো। খেয়ার দাঁতের পাটি সহ কাঁপছে। প্রণয় আভিম মেশানো কণ্ঠে বলে, শাড়ি এনেছি, দেখেছিস? খেয়ার কাঁপাকাঁপি এখনও শেষ হয়নি। প্রণয় নিরেট গলায় বলে, দুপুরে ভাত খাসনি, তোর পানিশমেন্ট তুই এখন শাড়ি পরবি। খেয়ার চক্ষু চড়ক গাছ, এতক্ষণ জমে বরফ হয়ে থাকলেও এবার নিজেকে সামলে বলে উঠতে চাইল, এখন মানে এখনই। খেয়ার ওষ্ঠদয় কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। তার কোমল ওষ্ঠে প্রণয়ের পুরুষালী তর্জনীর ছোঁয়ায়। প্রণয়ে আবার নিরেট গলায় বলে, আমাকে যেন দ্বিতীয়বার রিপিট করতে না হয়। প্রণয় দূরত্ব বাড়ালো, আধারের মাঝে প্রস্থান ঘটালো নিজের। খেয়া কিংকর্তব্য বিমূঢ় হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। খেয়া ভেবে পায় না সে একা কি করে শাড়ি পরবে। বাড়িতে তো তার মা চাচিরা মিথিতাকে শাড়ি পরিয়ে দিত, কিন্তু আজকে সে কি করে শাড়ি পরবে? মনে মনে বলে ওঠে, যার জন্য করি চুরি সেই বলে চোর। প্রণয় ভাইয়ের জন্য না খেয়ে অপেক্ষা করলো, আর এখন প্রণয় ভাই তাকে এমন শাস্তি দিচ্ছেন। কি মুসিবত! তার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কাঁদতে ইচ্ছে করে। বহু চেষ্টার পর খেয়া কোনো মতে শাড়ি পরেছে বলতে গেলে গায়ে জড়িয়েছে। কুচিটা ঠিক করতে পারেনি এখনো। পেছনে প্রণয়ের টস্ট প্রদযুগলের আওয়াজ। খয়েরি রঙের শাড়ি পরিহিত খেয়াকে দেখে তার চোখ শীতল হয়। খেয়া চোখ তুলে তাকায় প্রণয়ের পানে। প্রণয়ের চোখে আজ এক শীতল নেশাত্মক দৃষ্টি। খেয়া ঢোক গেলে সেই দৃষ্টি দেখে প্রণয় এগিয়ে এলো। খেয়ার হৃদয়ে হাতুড়ি পেটা হচ্ছে, আবার গলা শুকিয়ে কাঠ হয়ে প্রণয় ধীরে ধীরে এগিয়ে আসে। আকাশে মেঘের ঘন ঘটা, যে কোনো মুহূর্তে আকাশের বুক চিরে বৃষ্টিরা মুক্ত ন্যায় ঝরে পড়বে ভূমিতে। বাইরে মেঘের গর্জন। প্রণয় খেয়ার কাছাকাছি এসে দাঁড়ায়। লম্বা চওড়া প্রণয়কে এগোতে দেখে খেয়া নতজানু হয়ে মেঝেতে দৃষ্টি নিবদ্ধ করে, আবার হাত পা অবশ অবশ লাগে। প্রণয় আরও কাছে এগিয়ে আসতেই হঠাৎ বিদ্যুৎ বিভ্রাট হলো, চারপাশ আধারে ছেয়ে গেল। প্রণয় আবার মধ্যবর্তী দূরত্ব না রেখে খেয়ার গা ঘেঁষে দাঁড়ায়। খেয়ার গলা কাটা মুরগির মতো ছটফট করে ওঠে। প্রণয় বাঁকা হাসে, তার চোখে আজ প্রেম নেশা। হঠাৎ বাজ পড়ায় খেয়া আটকে ওঠে। কেঁপে উঠতেই প্রণয় তাকে বুকের মাঝে লেপ্টে নিল। আধার ঘরে প্রণয় খেয়ার তপ্ত নিঃশ্বাসের প্রতিধ্বনি। মেঘলা রাতে বৃষ্টির আভাস, এর সাথে প্রেমের আভাস ভেসে আসে।
বৃষ্টিরা সবাই গিয়ে ভূমিতে পতিত হতেই নিকষ কালো আধার ঘেরা ঘরে খেয়ার কোমল অধরে মিলিত হলো প্রণয়ের অধর। খেয়া আতকে উঠে প্রণয়ের পুরুষালী হাতে খেয়ার হাত আবদ্ধ। সময় পেরোতেই প্রণয় সরে এলো। খেয়ার লজ্জায় আড়ষ্ট হয়ে মাটিতে মিশে যাচ্ছে। মনে হচ্ছে সে মাটিতে মিশে যেতে পারলে বাঁচত। এই মুখ নিয়ে সে প্রণয় ভাইয়ের সামনে কি করে যাবে, কি করে মাথা উঁচু করে দাঁড়াবে। খেয়ার হাব ভাব দেখে প্রণয় একদম মৃদু ধমকে বলল। ঘুমাতে যা। খেয়া বলে উঠল। আপনি ঘুমাবেন না? বলে নিজের কথা শুনে নিজেই থতমত খেয়ে গেল। প্রণয় গাঢ় গলায় বলে, আমি এখন তোর সঙ্গে ঘুমাতে গেলে অঘটন ঘটে যাবে। প্রণয়ের এই কথা খেয়ার কানে ঝংকার তুলে দিল। কান লাল হয়ে উঠল লজ্জায়। বলেই প্রণয় বারান্দায় চলে গেল। খেয়া নিকষ কালো আধার ঘরে দ্রুত বিছানায় গিয়ে শুয়ে পড়ল। প্রণয় বারান্দায় দাঁড়িয়েছে। বাইরে ভীষণ ঝড় উঠেছে। খেয়া একেবারে চুপসিয়ে বেড়ালের মতো ঘুমিয়েছে বিছানার এক পাশে। ঘুমিয়েছে বলতে ঘুমের ভান ধরেছে। প্রণয় স্মিত হাসে। খেয়া গভীর তন্দ্রাচ্ছন্ন হওয়ার ভাব ধরে বিছানায় চোখ বুজে চুপসে গুটিসুটি হয়ে ঘুমের ভাব ধরে। প্রণয় রোজকার ন্যায় আজও মাঝে গুলবালিশ রেখে শুয়ে পড়ল। খেয়া মনে মনে ভেবে চলেছে এই মুখ সে প্রণয় ভাইকে কি করে দেখাবে। লজ্জায় তার ক্ষীণ দেহ আড়ষ্ট হয়ে ওঠে। ইস, সে কি আর জানতো যে প্রণয় ভাই এমন কিছু করবেন। অধরে অধর মেলার দৃশ্যখানি অক্ষিপরে ভেসে উঠতেই খেয়ার শরীর শিউরে ওঠে লজ্জায়। সারা শরীরে শীতল শিহরণ বইয়ে দিয়ে যায়। লজ্জায় চোখ মুখ বুজে আসে। হৃৎপিণ্ডখানা লাফালাফি করতে করতে কখন যেন বক্ষ পিঞ্জর ভেদ করে বাইরে বেরিয়ে আসে। মাটি ভাগ হয়ে যাক, সে মাটির নিচে লুকিয়ে থাকবে। বুকের ভেতর ধকধক করে স্পন্দনের সুস্পষ্ট আওয়াজ পাওয়া যায়। ভেতরে ভেতরে হাঁসফাঁস করলেও খেয়া চোখ বুজে পড়ে রইল বিছানায়। বৃষ্টিময় নিস্তব্ধ রাতে আধার ঘরে শোনা গেল প্রণয়ের প্রগাঢ় স্বর। কণ্ঠে মাদকতা মিশিয়ে প্রণয় বলে ওঠে, এইটুকুতেই তোর এই অবস্থা হলে আমার সেই রূপ দেখলে কি করবি তুই? খেয়ার কানে ঝংকার তোলে, চক্ষু চড়ক গাছ। এসব কি কথা? খেয়া তীব্র লজ্জায় কাচুমাচু হয়ে ওঠে ভেতরে। তবুও ঘুমিয়ে আছে ভাব ধরে চোখ বুজে বিছানায় লেপ্টে পড়ে থাকে। বুকের ভেতর ড্রিম ড্রিম আওয়াজ হচ্ছে। প্রণয় আবার নীরবতা ভেঙে গাঢ় স্বরে বলে, অভ্যেস কর। এসব অভ্যেস না করলে আমাকে সামলাবে কি করে? খেয়া প্রথমে কথার গভীরতা না বুঝলেও সময় পর কথার গভীরতা বুঝে স্তব্ধ জমে বরফ হয়ে যায়। এসব কি শুনতে হচ্ছে তাকে? প্রণয়ের মুখে এমন বেসামাল কথা শুনে আধার ঘরে খেয়ার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। দোকানে আঙুল গুজে খেয়া বিছানায় পড়ে থাকে। এক সময় ঘুমের দেশে পাড়ে জমালো খেয়া। প্রণয়ের ঠোঁটের কোণ প্রসারিত হয়। সকাল হতে খেয়া ধুম করে উঠে বসে। ভাবে যে করেই হোক প্রণয় ভাইয়ের সামনে সে এই মুখ কিছুতেই দেখাবে না। তাই প্রণয়ের আগে ঘুম থেকে তাকে উঠতেই হবে। একবার ঘর থেকে বেরোলে এই মুখ আজ আর প্রণয়কে সে দেখাবে না। ভোরবেলায় খেয়া ঘুম থেকে উঠে পাশে চাইতেই দেখে শুভ্র বিছানায় কোথাও প্রণয় নেই। খেয়া আটকে ওঠে। প্রণয় ভাই আজ এত আগেই উঠে পড়েছেন। ঘুম ঘুম চোখে পাশ ফিরে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। প্রণয় পাশেই সোফায় বসে তারই দিকে গভীর শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। খেয়ার ঘুমন্ত অচল মস্তিষ্ক হাওয়ার গতিতে সচল হয়। প্রণয়কে এভাবে বিছানার পাশে বসে তারই দিকে গভীর শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে। প্রণয়ের সোফায় পিঠ এলিয়ে দিয়ে বসে। খেয়া দ্রুত চাদর দিয়ে মুখ ঢেকে ফেলে। ইস, অধরে অধর মেলার সেই দৃশ্য চোখের পাতায় ভেসে উঠতেই খেয়ার শরীর জুড়ে শিহরণ বয়ে যায়। হাত পা মৃগী রোগীর মতো কেঁপে কেঁপে ওঠে প্রণয়ের গম্ভীর স্বর। কি সমস্যা তোর? খেয়া এখনো চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছে। খেয়া মুখে কুলুপ এঁটে বসে রয়। প্রণয় গম্ভীর কণ্ঠে বলে, চাদর সরা। আমি চাদরে হাত দিলে কিন্তু সকাল সকাল ভালো কিছু হবে না। খেয়া ভরকে ওঠে। দ্রুত মুখ থেকে চাদর সরিয়ে ফেলে। খেয়ার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ। লজ্জায় আড়ষ্ট হয়ে নতজানু হয়ে বসে থাকে। প্রণয় এবার গাঢ় দৃষ্টিতে তাকে গাঢ় গলায় বলে ওঠে, বউ তুই আমার, তাই তোকে আমি আদর করব, ভালোবাসবো, এটাই স্বাভাবিক। তোর দেহ জুড়ে কেবলই আমার অর্থাৎ প্রণয়ের প্রগাঢ় স্পর্শ থাকবে। খেয়ার চোখ কপালে উঠে যায়। শরীর জুড়ে ভূমিকম্প অনুভূত হচ্ছে। প্রণয় উঠে চলে গেল। খেয়া এখন স্তব্ধ, নির্বাক হতবাক হয়ে বসে রয়। নাস্তা শেষ করে প্রণয় বেরোলো।
খেয়া আর ফুলি গল্প করছে। হঠাৎ ফোন এলো। খেয়া ফোন রিসিভ করতেই মিথির কণ্ঠস্বর শোনা গেল। বোনের কণ্ঠ শুনে খেয়ার চোখে পানি চলে এলো। মিথি কাছে, দু বোন বেশ সময় নিয়ে কথা বলল। মিথি জানালো আজ সে আর আবির আসবে এ বাড়িতে। শুনেই খেয়ার মুখে হাসি ফুটে উঠল। ফোন রেখে খেয়া হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে ফুলি জিজ্ঞেস করে, আপা কে আইব? খেয়া হেসে বলে ওঠে। আমার বোন আসবে। খেয়া দৌড়ে রান্নাঘরে চলে গেল। কলিম চাচাকে জানালো যে আজ তার বোন আর দুলাভাই আসে। আজ যেন অনেক রান্নার আয়োজন করা হয়। কলিম চাচা ওর বাড়ির রাঁধুনিরা কাজে লেগে পড়লেন। খেয়া প্রণয়কে ফোন করলো, জানালো যে আজ মিথি আর আবির আসবে। প্রণয় আসছে বলে জানিয়েছে। খেয়া আজ ভীষণ খুশি। দুপুরে মিথি আর আবির এলো। মিথি বোনের জন্য এত এত জিনিস নিয়ে এসেছে। খেয়া বোনকে দেখে জড়িয়ে ধরে। দুবুনি কাছে। মিথিরা আসার কিছুক্ষণ পরে প্রণয় ফিরেছে। ভারী রকমের রান্না দিয়ে খেয়া টেবিল ভরিয়ে ফেলেছে। খাওয়া দাওয়া শেষ করে মিথি আর খেয়া গল্প করতে বসেছে। সাথে ফুলিও আছে। পাশে প্রণয় আর আবির বসে আছে। আবির দুষ্টু হেসে জিজ্ঞেস করে,